এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, বেলতলা শ্মশানের চাড়াল। বিভিন্ন চরিত্রে রয়েছে সুমিতেন্দ্র, সৌরভধ্বনি সাহা, প্রদীপ্তা আর আমি প্রত্যয়। This show is supported by the members of 221B Harrison Road. তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আজ বিকেল থেকেই এক অদ্ভুত ব্যাপার চলছে। বৃষ্টির নাম গন্ধ নেই, কিন্তু আকাশটা একেবারে ঘন কালো হয়ে রয়েছে, আর মাঝে মাঝেই আকাশ কাঁপিয়ে বাজ পড়ছে। মেঘেদের ভিড়ের মধ্যেই রাতটা বোধহয় ঝপ করে কখন চলে এসেছে খেয়াল হয়নি কারোর। বেলতলা গ্রামের শ্মশানে আজ সন্ধ্যের পর থেকে একটাও চিতা জ্বলেনি। বেশ অনেকদিন পর কালু চাঁড়াল যেন হাঁপ ছাড়ার সময় পেয়েছে। এক হাঁড়ি জম্পেশ তারই জোগাড় করেছিল কে জানে কোথা থেকে। তা কাজে কর্মের জ্বালায় সেখানে আর গলায় ঢালা হয়নি। দুঃখের বিষয়, বেলতলা একটা ছোট্ট গ্রাম, আর তার চেয়েও ছোট্ট এই শ্মশান। তাই এখানে এই কালুকেই সব কিছু দেখতে হয় খদ্দেরদের সামনে, মানে ওই আর কি শ্মশান যাত্রী। তা তারাই তো কালুর খদ্দের নাকি? তা যা হোক, তাদের সামনে কালু তারির গন্ধওয়ালা মুখ নিয়ে কথা বলতে চায় না, যদিও তার কাছ থেকে অবশ্য কেউ খুব একটা ভদ্রতা আশা করে না। তবু আর কি, আসলে নিজের কাছে সৎ থাকা, তাই আর কি। তা আজ বেশ অনেকক্ষণ ধরে শ্মশানটা ফাঁকা ফাঁকা ঠেকছিল। এমন একটা অভ্যাস হয়ে গেছে কালুর। কাঁদো কাঁদো গলায় হরিবোলের আওয়াজ, মরা ধরে জাপটা জাপটি করে কান্না, চিতার কাঠ ফাটার আওয়াজ, এসব কানে না এলে মনে হয় যেন কি একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তার। মনে হয় যেন এই পৃথিবীতে আর বোধহয় কারোর মরার বাকি নেই। এই পৃথিবী থেকে কালুর প্রয়োজন ফুরিয়ে গেছে, আর এই সময় খুব প্রয়োজন হয়ে পড়ে তারির। তা সেদিন কালু সবেমাত্র তারির হাঁড়ির ঢাকনাটা খুলে নাকের কাছে এনে একটু শুকেছে, অমনি একটু দূর থেকে কানে এলো সেই চিরপরিচিত ডাক, হতভাগা মরার আর সময় পেল না। নিজের মনেই গজগজ করতে করতে কালু হাঁড়ির ঢাকনাটা চাপা দিতে গিয়েও থমকে গেল। ছি ছি, হাঁড়ি খুলেও এক ফোঁটা গলায় না দিলে যে পাপ হবে। ধুস, যা থাকে কপালে বলে কালু চাঁড়াল এক ফোঁটা গলায় ঢেলে দিল। সেই এক ফোঁটা ঢালার পর কি আর থাকা যায়? ওদিকে বলো হরি হরি বল ধ্বনিটা আরো একটু কাছে এসেছে। কালু আর এক ঢোক ঢেলে দিল গলায়, তারপর হড়বড় করে এগিয়ে গেল সেই দিকে। আহারে, দেখেই বড় কষ্ট হয়। একটা জোয়ান ছেলের মরা এসেছে, দেখেই যেন চোখে জল চলে আসে। এমন ছেলেকে চিতায় তুলতে তো বাপ মা বড় কান্নাকাটি করবে। বেশি কান্না আবার কালুর ঠিক সহ্য হয় না, কিন্তু এখানে যে বাপ মা কে তা ঠিক বোঝা যাচ্ছে না। মহিলা তো কেউ আসেনি দেখছি, আর পুরুষরাও তেমন কেউ চোখের জল ফেলছে না। বলছিলাম, কার ছেলে গো? বাবাকে ছেলেটার? আরে ও তো নিতাইদার ছেলে, ওই যে গেল মাসে টাই হয়ে মূল্য সেই নিতাইদা।
বাপ মা দুজনেই মরে গেছে, একাই থাকতো ছেলেটা। দুদিনের জন্য হঠাৎ করেই মরে গেল। আমরা সব পাড়ার লোক আর কি এলাম শেষ কাজটা করতে। আহ, কি করবো রে কালু, উপায় তো নেই। বেয়ারিস মরা, তিন কোলে কেউ নেই, কে নিয়ে আসবে? তাই আমরাই নিয়ে এলাম, নইলে আবার পচে গন্ধ বেরোবে। একটি ছেলে এগিয়ে এসে বলল কথাগুলো। কালু যেন হাঁপ ছেড়ে বাঁচল। এরা তার মানে সব দায় সারতে এসেছে, কাজেই কাজটা তাড়াতাড়ি সাল্টে দেওয়া যাবে। কিন্তু এত তাড়াতাড়ি বুঝি কিছু হওয়ার নয়। সেই বিকেল থেকে আকাশটা দত্তদের বাড়ির বদরাকি গিন্নিটার মতো গুরুম গুরুম করছে। আর এখনই কথা নেই বার্তা নেই, এক্কেবারে হুড়মুড়িয়ে নামতে হলো। কালু তাড়াতাড়ি একটা বেলগাছের নিচে নিজের বাঁশের মাচার উপর খড়ের চাল দেওয়া একটা ছাউনি ওদের দেখিয়ে দিয়ে বলল, আহা, এত বৃষ্টিতে তো কাঠ জ্বলবে না। দেহটাকে নিয়ে গিয়ে ওইখানে রাখো, বৃষ্টি থামলে না হয় চিতা সাজাবো। তা দেখা গেল কালুকে। আর এত কিছু বলার দরকার পড়ল না। বৃষ্টিটা বেশ একটু জোরে পড়া শুরু করতেই সবাই একেবারে তড়বড় করতে করতে মরার খাটিয়াটা প্রায় হেঁচড়ে হেঁচড়ে নিয়ে সেই এক ফালি দাওয়া এসে হাজির হলো। এর মধ্যে আবার কালু এক মুশকিল করে ফেলেছে। তাড়াহুড়োতে তাড়ির হাড়িখানা সে ওখানেই ফেলে রেখে এসেছে। ব্যাস, আর যায় কোথায়? একজনের চোখ পড়ে গেল সেই হাঁড়ির ওপর। আরে বাবা, এ তো জম্পেশ জিনিস এনে রেখেছো গুরু। এই বৃষ্টির রাতে তো একেবারে জমে যাবে। আরে কি করছেন বাবুরা, এই যে চাড়ালের জিনিস, এতে হাত দিতে নেই। দূর দূর, কবি বলে গেছেন সবারে করি আহ্বান। আরে এ জিনিস নিয়ে জাতভেদ করতে নেই গো। ওই যা আছে ওই সবাই মিলে একটু ভাগ বাটোয়ারা করে হয়ে যাবে। কি কালু? আর কালু কালু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওইটুকু তো জিনিস, ওর আর কি ভাগ হবে? দেখতে দেখতে তার চোখের সামনে তার সাধের তারিটুকু শ্মশান বন্ধুদের হাতেই শেষ হয়ে গেল। হঠাৎ কালুর খেয়াল হলো মরাটা খালি পড়ে আছে। কারুর আর সেই দিকে হুঁশই নেই। কালু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, আরে করেন কি বাবুরা, মরাকে একা ছাড়বেন না। শ্মশানে মরা একা রাখলে মরা একা একা হেঁটে চলে যায়। সবাই তো হো হো করে হেসে উঠল। যে লোকটি কালুর হাঁড়ির ওপর আগে ভাগ বসিয়েছিল সে হাসতে হাসতে এগিয়ে এলো। কি যে বলো না তুমি গুরু, মরা হেঁটে চলে যায় মানে? হ্যাঁ সত্যি, মরা হেঁটে চলে যায়। কালু সোজা হয়ে একেবারে বুক চিতিয়ে বলল, আগে হ্যাঁ, মরা হেঁটে চলে যায়। এরপর দেখবেন আপনাদের বাড়ির সামনে উঠোনে হঠাৎ হঠাৎ এই মরা হেঁটে বেড়াচ্ছে। বলি সে দৃশ্য কি খুব ভালো হবে? এবার সবাই মরা আর হাঁড়ি দুটোকেই ছেড়ে কালু চাঁড়ালকে ঘিরে ধরল। এই কালু ভাইয়া, বলো কি? কি? বাইরে বৃষ্টি পড়ছে, এখন তো চিতা জ্বলবে না, আর এই মরাটাকে না পুড়িয়ে কেউ আমরা বাড়িও ফিরতে পারবো না। একটু চোখ খুলা যা বলে তো ব্যাপার আছে নাকি? গায়ের বড়রা কেউ আসেনি, ঝড়ঝঞ্ঝার কাল বলে কথা। এখন আমরা যদি সব কাজ ঠিক করে না করি তো কেউ আর আমাদের গায়ে ঢুকতে দেবে না। কখন এই বৃষ্টি থামবে আর কখন তুমি চিতা সাজাবে, সে আশায় কি আর খালি হাতে বসে থাকা যায় বলো দেখিনি? তাই আর কি বলছিলাম, একটু যদি ওই মরার হেঁটে বেড়ানোর গল্পখানা যদি বলতে। কালু বেচারা আর কি করে, দাওয়ার পাদানিতে পা ছড়িয়ে বসে বলল, ঠিক আছে, বলবো। আপনারা যখন শুনতে চান তখন বলবো নিশ্চয়ই। তবে একটা কথা, মরাকে ছাড়া চলবে না। আপনারা যাই করুন না কেন, একটা হাত যেন মরার উপরে থাকে। লোকটি ঝপাস করে বাঁ হাতটা মরা ছেলেটার পায়ের উপর ফেলে দিয়ে বলল, এই যে একদম চেপে ধরে রেখেছি, আর পালাতে পারবে না। সবাই আবার হো হো করে হেসে উঠল।
তাহলে শুনুন বাবুরা। কালু তার গল্প বলা শুরু করল। এ ঘটনা আমার জীবনেই ঘটেছিল বেশ কয়েক বছর আগে। সে আমার যৌবনকাল। আপনাদের মতোই ছিলাম আর কি। এসব ভূত প্রেতে বিশ্বাস টিশ্বাস ছিল না। বড়রা বলতো মরা ধরে বসে থাকতে, আমি হেসে উড়িয়ে দিতাম। তা সে যাই হোক, একবার একটা বউ মানুষ এলো। মেয়েটা নাকি মোটে 5 দিন হয়েছে বিয়ে হয়েছিল। সবাই বলল ঘাটে নাইতে গিয়ে নাকি পা পিছলে পড়ে গেছে। তার নতুন বউ বুঝতেই পারছেন অবস্থা। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সে একেবারে এলাহি কাণ্ড। আমাদের এই ছোট্ট বেলতলা শ্মশান জুড়ে যেন ওদেরই লোকজন ফেটে পড়েছে। সেদিনও এমন ধারা অবস্থা ছিল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মরা মেয়ে মানুষটা রাখা আছে ঠিক এই চাতালে, আর ওদিকে তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোক মিলে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে। ঝমঝম বৃষ্টি পড়ছে, আর ওইদিকে 2 দল মিলে সে কি হাতাহাতি করছে। এবারই লোকে বলে এমনি এমনি হয়েছে, আর ও বাড়ির লোকে বলে এটা খুন। আর ওদিকে আমিও তখন জোয়ান মত্ত, মরার দিকে কোনো খেয়ালই নেই। হা করে সব কথা ভুলে এদের 2 বাড়ির মধ্যে ক্যাচাল শুনছি আর মনে মনে হাসছি। হঠাৎ মনে হলো একটা নূপুরের আওয়াজ পেলাম। মনে হলো কে যেন পা টিপে টিপে চাতাল থেকে নেমে চুপি চুপি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি প্রথমটা তেমন গা করিনি। মরার সাথে সেদিন অনেক মেয়ে মানুষও এসেছিল। ভাবলাম তাদের মধ্যেই কেউ হবে বোধহয়। এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। একটু পরেই মনে হলো ছমছম করতে করতে আওয়াজটা যেন একেবারে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। একটা শাড়ির খসখস আওয়াজ আর হাতের চুড়িটার টুংটাং আওয়াজ। কিন্তু পিছন ফিরে তাকাতে দেখি সেখানে কেউ নেই। কে জানে, হয়তো ভুল শুনেছি। আমি ওসব আওয়াজ টাওয়াজের কথা ভুলে গিয়ে আবার সেই ঝগড়া ঝামেলার দিকে মন দিলাম। সে তখন এক তুমুল ক্যাচাল চলছে। শ্বশুর মশাই মানে মেয়েটার বাবা একেবারে জামাইয়ের গলা টিপে ধরে আর কি। হঠাৎ আমার মনে হলো আমার পিছন থেকে নূপুরের আওয়াজ এগিয়ে আসছে একেবারে আমার ঘাড়ের ওপর। আর ঠিক তারপরেই শুনলাম কে যেন একদম আমার কানের কাছে ফিস ফিস করে বলল, আচ্ছা আমি চললাম, হ্যাঁ তোমরা ঝগড়া করো। এ আবার কেমন কথা? আমি আবার পিছনে ফিরলাম, কিন্তু কেউ কোথাও নেই। এমন সময় আমার চোখ গেল চাতালের উপর। কি সর্বনাশ! চাতাল যে একেবারে ফাঁকা। খালি ফাঁকা খাটিয়ার উপর সাদা চাদর, এক গোছা ধূপকাঠি আর রজনীগন্ধার ডাঁটি পড়ে আছে। প্রথমে আমি তো কাউকে বলতে পারলাম না ব্যাপারখানা। সবাই যেমন ঝগড়া করছে করুক, আগে আমি তো বুঝে উঠি কি ব্যাপার। তাড়াতাড়ি ছুটে এলাম চাতালের ওপরে। একেবারে যা দেখছি ঠিক তাই, মরা নেই, শুধু সাদা চাদরখানা পড়ে আছে খাটিয়ার উপর।
আর তো উপায় নেই, এবার চেঁচিয়ে রাখলাম সকলকে। আরে কি কাণ্ড, দেখে যান, মরা পালিয়ে গেছে, মরা তো নেই। ব্যাস অমনি যা হওয়ার তাই হলো। শ্বশুর বাড়ি বাপের বাড়ি যে যেখানে ছিল নিজেদের ঝগড়া ভুলে হই হই করতে করতে এখানে ছাউনির কাছে এসে হাজির। মরা নেই, হারিয়ে গেছে সেদিকে কারোর খেয়ালই নেই। খালি চাঙারি আর সাদা চাদর নিয়ে আবার নতুন করে হই হই করে যুদ্ধ শুরু হলো। বাপের বাড়ির লোক বলে, দেখেছো দেখেছো, আমরা ঠিকই বলেছিলাম, মেয়েটাকে খুন করা হয়েছে। সেই জন্যই মেয়েটার দেহটাই লুকিয়ে ফেলা হলো, যাতে আমরা পুলিশের কাছে গেলে কিছু প্রমাণ করতে না পারি। আমরা বুঝি না, ভেবেছো? সব বুঝি, সব বুঝি। আবার ওদিকে শ্বশুর বাড়ির লোক বলে, বলি দেখেছো দেখেছো কি শয়তান, এইভাবে আমাদেরকে ফাঁসাবে বলে লাশটাকে লুকিয়ে ফেলেছে। কি অবস্থা, মেয়েটা মরেও শান্তি পেল না গো। দুই দল এমন করেই ক্যাচাল করছে। এর মধ্যে আমার চোখ গেল চিতার বেদির দিকে। বৃষ্টি পড়ছিল বলে চিতা আমি তখনও সাজাইনি। এখনো পড়ছে বৃষ্টি, তবে একটু কম। আগেই ভেবেছিলাম কমে এলে চিতা সাজিয়ে ফেলব, হয়তো চিতা সাজাতে সাজাতে বৃষ্টি থেমে যাবে। কিন্তু তার মধ্যেই তো এক কাণ্ড, এমন এক অবাক করা কাণ্ড দেখলাম যে কি বলি। এই চাতালে দাঁড়িয়েই দেখলাম চিতার কাঠ কে যেন এর মধ্যে সাজিয়ে রেখেছে। আমার ঠিক নিজের চোখে বিশ্বাস হলো না। আমার তো দিব্যি মনে আছে যে চিতার কাঠ আমি সাজাইনি। তবে সাজালো কে? আমার যে কি অবস্থা তখন কি বলবো। আমি তাড়াতাড়ি ঝড়ঝলের মধ্যেই বেরিয়ে এলাম ওই সাজানো চিতাখানার দিকে। একেবারে পরিপাটি করে কে যেন চিতাখানা সাজিয়েছে। সব কটা কাঠ একেবারে এক মাপে কাটা, একদম ঠিক যেভাবে আমি চিতা সাজাই। আমি ঝুঁকে পড়ে প্রায় উবু হয়ে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আর তারপর মাথা ওঠাতে গিয়েই দেখি হঠাৎ দেখলাম আমার ঠিক মাথার কাছে দুটো পা, নুপুর পরা আলতা রাঙা দুটো পা। আমি একটু ঘাবড়ে গিয়ে মাথা তুলে দেখতেই দেখি সেই মরা মেয়েটা চিতার পাশে একটা আম গাছের উপর বসে পা দোলাচ্ছে। এক মাথা সিঁদুর ল্যাপটানো মনে হচ্ছে, যেন চাপ চাপ রক্ত লেগে আছে। আমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। আর মেয়েটা আমাকে বলছে, কি গো, ঠিক করে সাজানো হয়েছে? আমি নিজে হাতে সাজিয়েছি। আমার মুখ দিয়ে খানিকটা গো গো আওয়াজ বেরোলো শুধু। এত কাল শ্মশানে আছি, জন্ম শ্মশানে, বড় হওয়া শ্মশানে, তবু এমন ঘটনা কোনো দিন ঘটতে দেখিনি। এরপরে বোধহয় আর নিজেকে ধরে রাখা সম্ভব না। অজ্ঞান হয়ে যাওয়ার আগে শুনলাম একটা প্রচণ্ড হই হট্টগোল। মেয়েটার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকেদের চোখেও বোধহয় এই অলৌকিক ঘটনাটা ধরা পড়েছে। তারা এরপর ঠিক কি করলো সেটা দেখার আর সময় রইল না আমার। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি চাড়াল, আমার জ্ঞান ফেরানোর তো আর কারো দায় নেই। এই শ্মশানে তো আর কেউ থাকেও না, তাই ওভাবেই ভূতের সাজানো চিতার সামনে পড়ে রইলাম আমি।
কতক্ষণ পড়েছিলাম কে জানে। হুঁশ ফিরতে উঠে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে, আর আমি মাটিতে পড়ে পড়ে ভিজছি। সব কাঠগুলো ভিজে একেবারে ফুলে উঠেছে। টানা 10 দিন কাঠ ফাটা রোদে ফেলে রাখলে তবে হয়তো ওই কাঠ শুকাবে। এই ছাউনি দেওয়া চাতালটা একেবারে ফাঁকা, সবাই পালিয়েছে। সে তো পালাবেই। আমি চাতালে এসে হাত পা ছড়িয়ে ধপ করে বসে পড়লাম। এতক্ষণ ধরে বাইরে বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ভাবছি ঠিক কি করব, কি করা ঠিক হবে। হঠাৎ শুনি আবার সেই পায়ের নুপুরের আওয়াজ আমার পেছন দিকে এগিয়ে আসছে। আমি তো ভয়ে কাঠ হয়ে বসে আছি। আস্তে আস্তে নুপুরের আওয়াজ একেবারে আমার ঘাড়ের কাছে এসে পড়ল। মনে হলো কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, চিতার কাঠগুলো সরিও না, আমার বরটাকে নিয়ে আসছি 3 দিনের মধ্যে। 3 দিন পরে দুজনে একসাথে পুড়ব। কি আর বলবো, একটু আগেও আমার শীত করছিল। যা দেখলাম, যা শুনলাম, সবই মেয়েটির শ্বশুর বাড়িতে জানানো দরকার। কিন্তু কি করে জানাবো? আমি তো চারাল, গাঁয়ের সাধারণ মানুষের সাথে মেশার তো আমার অধিকার নেই। আরে মেয়ের বাড়ি কোথায়, এর বরের নামই বা কি, কিছুই জানি না। তাই আমার করারও কিছু নেই। আর সত্যি কথা বলতে কি কিছু করতেও পারলাম না। 2 দিন ধরে চেষ্টা করলাম মরা পোড়ানোর বেদি থেকে ওই পেতনির বানানো চিতার কাঠ সরিয়ে দিতে, কাঠগুলো আলাদা করে সাজাতে। সত্যি বলছি ভাই, একটা কাঠও সেই জায়গা থেকে নড়াতে পারলাম না। মানে সব সরিয়ে দিয়ে নামিয়ে রেখে যেই পেছন ফিরি, অমনি আবার কে যেন সব সাজিয়ে দেয় একেবারে পলকের মধ্যে। ঠিক 3 দিনের মাথায় ওই ভোরের খানিক আগে আগে হবে, সবে ঘুম থেকে উঠে এই চাতাল ঝাঁট দিচ্ছি, আবার শুনি সেই নুপুরের আওয়াজ। ব্যাস, আমার তো হয়ে গেল। ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম। আবার মনে হলো সেই নুপুরের আওয়াজ আমার পিছন থেকে এগিয়ে এলো আর আমার কানের কাছে এসে বলল, কি গো, আমার কথা মনে আছে তো? তৈরি থেকো, আজ নিয়ে আসছি তাকে। কথাটা শেষ হলো না, শুনি সেই হরিধ্বনি। শ্মশানের দ্বারে আবার এক দল একটা মরা নিয়ে এসেছে। এই 3 দিন আগে যারা এসেছিল তারাই আবার এসেছে, তবে খালি এক পক্ষ, মানে বর পক্ষ। আর এবার বাঁশের চেরা কঞ্চি দিয়ে তৈরি খাটিয়াতে শুয়ে আছে সেই মেয়ের বরটা। আমার অবস্থাটা তখন বুঝতেই পারছো, কি আর বলবো। ওই সেই আগের চিতার পাশেই একটা নতুন চিতা সাজালাম। সব ক্রিয়াকর্ম শেষ হলো। ছেলেটাকে তোলা হলো চিতায়। তার বাপ এসে মুখাগ্নি করলো, আর ঠিক সেই সময় দুটো পাশাপাশি রাখা চিতা
একসাথে জ্বলে উঠল। সবাই একেবারে হতবাক। তারপর এদের মুখেই শুনলাম যে ওই মেয়েটাকে এই কদিন নাকি প্রায় গাঁয়ে দেখা যাচ্ছিল। কখনো সেই ঘাটের ধারে, আবার কখনো তাদের নিজের বাড়ির হেসেলে একা একা পাঁচিলের ওপর বসে, বা আবার কখনো ঘাটের সিঁড়িতে বসে পা দোলাচ্ছে। একবার নাকি গ্রামের পাঠশালাতেও দেখা গিয়েছিল। মেয়েটা নাকি পাঠশালার ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াবে বলেছিল। মাঝে মাঝে দেখা যেত ফাঁকা ক্লাস ঘরে কে যেন বোর্ডের ওপর আঁক কষছে। আর আগের দিন রাতের বেলায় সদর থেকে ওই ছেলেটা, মানে বরটা, যখন সাইকেলে করে ফিরছিল, কে নাকি ঠিক ওদের বাড়ির কাছে, তখন ওকে ধাক্কা মারে। এবার বুঝলেন তো, এই জন্য বলছিলাম মরা ছিঁড়ে কোথাও যাবেন না। মরা কিন্তু হেঁটে চলে বেড়াবে। বেশ একটা হই হই হলো চারপাশ থেকে। সেই ভদ্রলোক বললেন, ওহো, কি দিলে গুরু, দিল খুশ হয়ে গেল। এমন একটা জমজমাট পরিবেশে এরকম একটা গা ছমছমে গল্পই তো চাই। কালু মাথা নিচু করে একেবারে লজ্জায় অর্ধেক হয়ে বলল, এমন কথা বলবেন না, এই গল্প নয়, একেবারে সত্যি ঘটনা, আমার চোখে দেখা। সবাই আবার হেসে উঠল। সকলের মুখে অবিশ্বাসের হাসি। এরই মধ্যে একজন চেঁচিয়ে উঠল, আরে ছেলেটা কোথায় গেল? কোন ছেলেটা? আরে আমাদের মরাটা কোথায় গেল? সর্বনাশ! সবাই অবাক হয়ে দেখল খাটিয়া ফাঁকা, শুধু সাদা চাদরটা পড়ে আছে। কালু এবার চিৎকার করে উঠল, কি সর্বনাশ! কোথায় গেল মরাটা? এতবার করে বললাম মরা ছেড়ে রাখবেন না, সবসময় হাত দিয়ে ছুঁয়ে বসে থাকবেন। এখন কি হবে? বলি, মরাখানা গেল কোথায়? যে লোকটির মরা ধরে বসে থাকার কথা ছিল, সে এবার প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, ও হে কালু, এতক্ষণ ধরে যে গল্প বলছিলে সেগুলো সব খালি গল্পই ছিল তো? না, এটা গল্প নয়। বারবার এটা কি গল্প বলছেন কেন শুনি? এটা একেবারে সত্যি ঘটনা। আরে না, বলছিলাম এবার তো আমার ভয় লাগছে। এই গল্প শুনতে শুনতে যে হাতখানা কখন সরে গেছে খেয়াল করিনি তো। ওই মেয়েটার মরা ধরে বসে থাকার কথা ছিল ওর বরের, তা না করে ছেলেটা ঝগড়া করছিল। এখন আমারও তো মরা ধরে বসে থাকার কথা ছিল গো, আমিও তো গল্পে ডুবে গেছিলাম। হায় হায়, এবার তাহলে কি আমার ওপর রাগ করে ভূতে আমাকে ঠেলা মেরে ফেলে দেবে নাকি গো? এদের সাথে গ্রামের টোলের পণ্ডিত মশাইও এসেছিলেন। তিনি গল্প শোনার সময় বেশ রসিয়ে রসিয়েই শুনেছিলেন সবটা, কিন্তু মনে হয় না খুব একটা বিশ্বাস করেছেন বলে। তাই একটু চিবিয়ে চিবিয়ে বললেন, ছাড়ো তো, যত সব বাহাত্তরে কথাবার্তা। বললেই হলো নাকি, যত সব কাজা করি। শোনো, এসব ভূত টুত কিচ্ছু হয় না। দেখো গে, যাও, আমরা সব বসেছিলাম, গল্পে মশগুল ছিলাম, সেই ফাঁকে কখন কে জানে সে আলু কুকুরে টেনে নিয়ে গেছে লাশটাকে। কালু এবার তেড়ে উঠল। কথাবার্তা বলে আরে এরা বিদ্যান জ্ঞানী ভদ্রলোক বলে কালু এদের শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু তাই বলে যখন তখন কিছু একটা বলে দিলেই বিশ্বাস করতে হবে নাকি? কালু একেবারে তেড়ে উঠল। একটা কিছু বললেই হলো নাকি? আমাদের এতজনের মধ্যে থেকে শিয়ার কুকুর এসে একটা মরা টেনে নিয়ে চলে যাবে, আর আমরা কেউ বুঝতেও পারবো না? এমন হতে পারে নাকি? কে একজন আবার কালুর কাঁধে হাত রাখল। আরে ভাই, এত রাগ করছো কেন? যাই হোক না কেন, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, একটু খুঁজে দেখলে হয় না? এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করে দেখা হলো বই কি, কিন্তু এভাবে অন্ধকারে কিছু খোঁজা যায় নাকি? হঠাৎ মনে হলো কোথায় যেন খটখট আওয়াজ হচ্ছে।
আওয়াজটা আসছে ওই যেখানে চিতা পুড়িয়ে পুড়িয়ে ছাইয়ের বেদির মতো হয়ে গেছে, মানে যেখানে চিতা সাজানোর কথা, কিন্তু ওদিকে তাকানোর কারোর সাহস নেই। কালুর পাশেই একটা ধপ করে আওয়াজ হলো। কালু দেখল যে লোকটা মরা ধরে বসেছিল সেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এদিকে এখন কে তাকায়? কালু আস্তে আস্তে তাকালো সেই বেদির দিকে। অদ্ভুত ব্যাপার, সেখানে যেন মনে হচ্ছে নির্বিঘ্নে চিতা সাজানো চলছে। বেদির ওপর পড়ে আছে সেই মরাটা। কে যেন খুব সাবধানে ছেলেটার মরাটাকে মাটিতে শুইয়ে দিয়ে চিতা সাজাচ্ছে। খটখট আওয়াজটা আসছে কাঠ সাজানোর শব্দ থেকে। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশের মুখ তো এখনো তেমনি গোমড়া। হঠাৎ আবার একটা লম্বা বিদ্যুতের রেখা দেখা গেল আকাশের বুকে, আর সেই আলোতে মনে হলো একটা বিকট কালো মূর্তি একটার পর একটা কাঠ এনে সাজাচ্ছে চিতাটা। একটা অস্ফুট আওয়াজ শুনল কালু পাশ থেকে। পণ্ডিত মশাই বলল, নিতাই রে, ওরে বাবা রে। তারপর আর কোনো কথা নেই। যারা এসেছিল সবাই ব্যাপার বুঝে পালিয়ে গেল। পণ্ডিত মশাই আবার পালাতে গিয়ে কাদায় পা পিছলে ধূপ করে পড়ে গেল। আবার কোনো মতে তরবর করে নিজেকে সামলে নিয়ে চলে গেল। নিতাইদা কে সেটা বুঝতে কালুর একটু সময় লাগলো। তারপর মনে পড়ল বটে, নিতাই হলো ওই মরা ছেলেটার বাবা, কয়েক মাস আগে যে মারা গেছে। আর কেউ নেই শ্মশানে। ওদিকে বেদিতে একটা মরা, আর এখানে চাতালে একটা বেহুশ লোক। তবে এরা ছাড়াও আরো একজন আছে, নিঃশব্দে যন্ত্রের মতো চিতার কাঠ সাজিয়ে চলেছে। কালু এবারে এসে আস্তে করে পাশে দাঁড়ালো। আগের কালুর সাথে আজকের কালুর অনেক পার্থক্য। এখন আর সে এমন চোখের সামনে ভূত দেখলে ওরকম ভয় পায় না। তবে নিজে থেকে কোনো কথা বলার সাহস নেই। চুপচাপ দাঁড়িয়ে আছে কালু। কি দেখছো? বাবা ছেলের চিতা সাজাচ্ছে? হ্যাঁ গো কালু, আসতে হলো আমাকে। আসলে ছেলেটাকে এমন করে খালি দায় এড়াতে সকলে মিলে চাঁদা তুলে সৎকার করবে, সেটা ঠিক মেনে নিতে পারছিলাম না। ওরা আমার ছেলেটার দিকে একটুও খেয়াল রাখছিল না। ছেলেটা এতক্ষণ ধরে ওখানে মাটিতে ঠান্ডার মধ্যে পড়ে আছে, আর ওরা শুধু গল্প শুনতে মশগুল। ছেলেটাকে একটু ধরেও বসলো না কেউ। বাবা হয়ে ঠিক সহ্য করতে পারলাম না। তাছাড়া ও আমার ছেলে, ওকে অন্য কেউ কেন সৎকার করবে? আমি তো করব, তাই না? কালু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই কচি বয়সের ছেলে মরলে বাবার কান্না বড্ড কষ্ট দেয় কালুকে। ভেবেছিল এর বেলায় সেটা হবে না, কিন্তু এ যে আরো ভয়ানক ব্যাপার। কালু এবার এগিয়ে এলো। তার ভয়টা এবার আরো অনেকটা কেটে গেছে। ছেলেটা একা মাটিতে পড়ে আছে। ওকে ধরে বসেন, এ কাজটা আমাকেই করতে দেন। বৃষ্টি কমে গেছে, এখন চিতাটা সাজিয়ে ফেলি। সেই কালো ছায়া মূর্তিটা কেমন যেন উদাস হয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ কালুর দিকে।
না গো, আগুন দেখলে এখন বড় ভয় করে। তার চেয়ে আমি চিতা সাজাই, তুমি ওর মুখে আগুনটুকু দিও। আমি চারাল হয়ে ভদ্রলোকের মুখে আগুন দেব? মরার পর আর জাত থাকে নাকি কালু? কে ভদ্রলোক আর কে ছোট লোক, সব সমান। বৃষ্টি এখন থেমে গেছে, চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। একটা হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। সেই হাওয়ার জেরে আগুনটা যেন বারবার এদিক ওদিক অস্থিরভাবে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, কিছুতেই স্থির থাকতে পারছে না। কালু একবার পিছন ফিরে তাকালো। সেই কালো ছায়ামূর্তিকে আর দেখা যাচ্ছে না। বোধহয় আগুনের ভয়ে অদৃশ্য হয়ে গেছে। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। দিস শো ইজ সাপোর্টেড বাই দি মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড: অনন্যা গাঙ্গুলি, অভিন্যা সিংহ রায়, সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, ড্রিম স্টে ফ্যামিলি, অভিজিৎ ভকত, ওয়ান্ডারার কমিউনিটি, SB কালেকশন, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ MTB রাইডার, কুনাল রয়, KS গেমিং, রোহিত প্রধান, সায়ন পাল, জয়রাজ, সমৃদ্ধা দাস, অঙ্কন, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, 4বিট ফ্লিঞ্চ, এয়ার এন্টারটেন রাজবংশী, সৌমিকা বিশ্বাস, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, দীপায়ন মাহাতো, সন্দীপন কোলে, সুমনা রয়, সৌভিক দাস, মিসবুল গেমিং, শুভাম মণ্ডল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও মেম্বারশিপ নেননি, যদি পারেন আমাদের মেম্বারশিপ নিয়ে অবশ্যই সাপোর্ট করবেন। আ বিগ থ্যাংক ইউ টু এভরিওয়ান। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।